গুড ইভিনিং সবাইকে। আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু সবাই জানাবে। আজকে বেসিক্যালি আমরা ইংলিশ প্যাডাগজির একটা গুরুত্বপূর্ণ কনসেপ্টকে পড়ব, যেটা দেখবে তোমরা সিটেট বা এই যে সামনে জেটেট আসছে, বা ধরে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি টেট, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট। ভাষাকে কিভাবে চিন্তনের সাথে মননের বৃদ্ধির মাধ্যমে যারা স্টুডেন্টরা আছে তাদের কাছে কিভাবে পরিবেশন করতে হয়, এবং সেই পরিবেশনার মাধ্যমে তাদের লার্নিংটা কতটা তার সাথে যুক্ত থাকে, সমস্ত বিষয়গুলোকে আমরা এখানে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? প্যাডাগজির যে ক্লাসেসগুলো আছে এর আগেও আমি করিয়েছি। তোমরা যারা যারা এখনও পর্যন্ত সেই ক্লাসেসগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে দেখবে প্লেলিস্ট পেয়ে যাবে ইংলিশ প্যাডাগজির, সেখানে পেয়ে যাবে, সেখানে চলে যাবে। নয়তো বা বাংলা প্যাডাগজির ক্লাস দেখতে চাইলে সেটাও প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আজকের কনসেপ্টটা অনেকটা আগে যেই কনসেপ্টগুলো আমি পড়িয়েছি ওটার সাথে অনেকটা মিল পাবে, কিন্তু তার মধ্যখান থেকেও ডিফারেন্সিয়েট কিছু জায়গা রয়েছে যেগুলোকে আমাদের ভালোভাবে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ক্লাসে আমি সেগুলোকে বর্ণনা করব। ওকে, ঢুকে যাচ্ছি ক্লাসে। তো আমরা যদি একদম বেসিক থেকে শুরু করি, একদম সোজা সাপটা জায়গা থেকে শুরু করি, মিনিং অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা বড় অংশ থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভাষার আত্মীকরণ কিভাবে করছি আমরা, আর আরেকটা হচ্ছে ভাষার শিখনটা কিভাবে হচ্ছে। এবার এখানে তোমরা নোটের মধ্যে হয়তো বা লক্ষ্য করবে যে বাংলা ইংলিশ দু ভাষাতে দেওয়া আছে। হয়তো বা তোমরা ভাববে যে স্যার এটা তো ইংলিশ প্যাডাগজি পড়াচ্ছেন, বাংলা কেন? তো এটা তোমাদের সুবিধার্থেই করা। কারণটা হচ্ছে যদি তোমরা ঝাড়খণ্ড টেট দিতে যাচ্ছ তো সেখানে ইংলিশটা ইংলিশেই থাকবে, সেটা দিতে যাও সেখানেও ইংলিশটা ইংলিশেই থাকবে। আর যদি তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আপার প্রাইমারি টেটের কথা বলছো সেখানেও ইংলিশটা ইংলিশেই থাকবে। কিন্তু আমি বাংলাতে পাশে রেখেছি এই জন্য যেন কিনা সহজে ধরতে পারো, বিষয়গুলো সহজে একটু রিলেট করতে পারো, তার জন্যই এটা করা। তো আশা করি অসুবিধা হবে না। প্রথমত আমি যেটা তোমাদের পড়াবো সেটাতে ঢোকার আগে আমাদের একটু জেনে নিতে হবে যে ভাষার যে অ্যাকুইজিশন বা ল্যাঙ্গুয়েজের যে অ্যাকুইজিশন, এই অ্যাকুইজিশন বলতে কি বোঝায়। সোজা সাপটা ভাষায় আমরা দেখার চেষ্টা করব। অ্যাকুইজিশন হচ্ছে একটা ন্যাচারাল সাবকনসিয়াস প্রসেস, যেটা কিনা অবচেতন মনে কিন্তু হতে থাকে। আয়ত্তীকরণ যেটাকে বলে বা আত্মীকরণ যেটাকে বলে। ইট হ্যাপেন হোয়েন চাইল্ড লার্ন দেয়ার মাদার টাং। তো যখন তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখে, যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ 1 বলি, যখন তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখে তখন কিন্তু এই প্রক্রিয়াটা চলতে থাকে তাদের ভেতরে। এই প্রক্রিয়াটা আমরা স্টাবলিশ হতে থাকতে দেখি সিম্পলি বাই লিভিং ইন এনভায়রনমেন্ট হোয়ার ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন। এটা সাধারণত তারা যেই পরিবেশে বড় হচ্ছে, যে পরিবেশের সাথে তারা যুক্ত আছে, সেই পরিবেশের সাথে মিলে মিশে সেটাকে নেওয়ার চেষ্টা করে। ওকে, তো তো এটা খুব ভালোভাবে মাথা রাখবে যদি পরীক্ষায় আসে, ইংলিশ প্যাডাগজি পরীক্ষায়, যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি, তো কিচ্ছু নয়, এটা একটা ন্যাচারাল প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে কিনা একটা সাবকনসিয়াস ভাবে বলতে পারো অবচেতন মনে অটোমেটিক্যালি লার্নাররা সেটা মূলত যা যা তাদের সামনে উচ্চারণ করা হচ্ছে, যে যে ভাষা বলা হচ্ছে সেগুলোকে সহজভাবে সাধারণভাবে সেটাকে নেওয়ার চেষ্টা করে। এই যে নেওয়ার চেষ্টা, এই যে প্রক্রিয়া, এটাকেই আমরা মূলত ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলে থাকি। যেমন আমরা সবাই বাঙালি, আমরা কি বলি, বাংলা ভাষায় কথা বলি, তাই আমরা সবাই বাঙালি, তাই তো? এই যে বাংলা ভাষায় কথা বলা, আমরা কি একদম মায়ের গর্ভ থেকে বাংলা ভাষায় কথা বলা শিখে আসি? বা যে কোনো ভাষা আমরা কি মায়ের গর্ভ থেকে শিখে আসি না? কি হয়, আমরা যখন বড় হচ্ছি, ছোট বাচ্চারা যখন জাস্ট বড় হচ্ছে, তখন তাদের সামনে বাবা মায়েরা বা তার পরিবার পরিজনরা যে ধরনের শব্দগুলোকে ব্যবহার করে, যে ধরনের শব্দগুলো তারা প্রতিনিয়ত শব্দগুলোর মাধ্যমে কথা বলে, এগুলো যখন প্রতিনিয়ত বা এগুলো যখন একটা ম্যানারে সব সময় সেগুলো হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যেটা কিনা একটা নির্দিষ্ট পরিমাণে প্রক্রিয়াগতভাবে এটা চলতে থাকে। হলো? এবার নো ফর্মাল টিচিং বলছে দ্য চাইল্ড ডাজন্ট মেমোরাইজ গ্রামার রুলস। বলছে এখানে সে যে গ্রামারকে শিখে সেই হিসাবে লার্ন করে এটা কিন্তু নয়, সে কিন্তু গ্রামার শেখে না। ওর জন্যই বলছে দ্য চাইল্ড ডাজন্ট মেমোরাইজ গ্রামার রুল। এখানে তাকে মূলত যে গ্রামার রুলসগুলো আছে সেটা কিন্তু মেমোরাইজ করতে হয় না। সাবকনসিয়াস যদি দেখি, বলেছে দ্য লার্নার ইজ অফেন আনওয়্যার দে আর অ্যাকোয়ারিং এ ল্যাঙ্গুয়েজ, দে আর জাস্ট ইউজিং ইট টু কমিউনিকেট। সে এটা বুঝতে পারছে না যে এটা সে একটা ভাষা শিখছে, এই সচেতনতা তার মধ্যে থাকে না। সে শুধু এটা ভাবে যে সে কমিউনিকেট করছে মায়ের সাথে, বাবার সাথে। এই যে প্রসেসটা,
বা পরিবেশে যাদের রয়েছে বা শিক্ষকের সাথে। তো এই যে পরিবেশটা, এটাকেই মূলত বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজকে অ্যাকুইজিশন করা। ঠিক আছে? তো বলছে দ্য ফোকাস ইজ অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনভেইং এ মেসেজ, নট এ গ্রামাটিক্যাল পারফেকশন। বলছি এখানে যে ফোকাসটা বাচ্চারা করে, এখানে যে ফোকাসটা থাকে সেটা হচ্ছে তাদের গ্রামাটিক্যাল বা ব্যাকরণগত বিষয়গুলোকে যে মুখস্থ করতে হবে, এটা কিন্তু তাদের ফোকাস থাকে না। তাহলে কি ফোকাস থাকে? তাদের ফোকাস থাকে সিম্পল, সেটা হচ্ছে তারা তাদের বক্তব্যকে বা যেটা অন্যজনকে বোঝাতে চাইছে সেটাকে শুধু অন্য প্রেক্ষিতে বোঝাতে বা মানে বোঝাবে, বা তার বাবাকে, মাকে বা পরিবেশের মধ্যে বা পরিবারের মধ্যে যে ধরনের ব্যক্তিরা আছে তাদেরকে তার খিদে পেলে কেঁদে উঠবে, যে কোনোভাবে হোক, বা যখন শিখবে ভাষাগুলোকে তখন সে বলবে আমার খিদে পেয়েছে, সেইটাকে জাস্ট প্রক্রিয়াগতভাবে এক্সপ্রেস করবে। এই যে জায়গাটা, এটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বোঝায়, অর্থাৎ ভাষার আয়ত্তীকরণকে বোঝায়। ঠিক আছে? নোটটা আমি তোমাদের দিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। যারা যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, আমাদের হোয়াটসঅ্যাপের যে কমিউনিটি গ্রুপ আছে, ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপের যে কমিউনিটি গ্রুপ আছে দেখবে ডেসক্রিপশন বক্সেও হয়তো বা পেয়ে যাবে, নয়তো বা দেখবে তোমরা যখন ক্লাসটি করছো, এই যে দেখো কমেন্ট সেকশনে লক্ষ্য করো, ফার্স্ট কমেন্টে ওখানে পেয়ে যাবে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের কমিউনিটি গ্রুপ ABC 3টে গ্রুপ আছে, যে কোনো একটাতে জয়েন হয়ে যাবে। ঠিক আছে? তো এইটাকে বলা হয় ভাষার আয়ত্তীকরণ। এটাই আমি বাংলায় রেখেছি, যেন কিনা আমি জানি এখানে বেশিরভাগ স্টুডেন্টই বাঙালি, ঝাড়খণ্ডের স্টুডেন্ট খুব কম রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে সেই ভিত্তিতেই পড়ানোর চেষ্টা করছি। ওকে, বেশ, তাহলে এটা ক্লিয়ার হলো। সবাই একটু কমেন্ট সেকশনে লিখে জানাও, কমেন্ট সেকশনে লিখে জানাবে, চ্যাট সেকশনে নয়, কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হলো কিনা। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্লিয়ার হলো? বুঝতে পারলাম আমরা? একটু লিখে জানাও, লিখে জানালে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারলে। ঠিক আছে? একটু কাইন্ডলি লিখে জানাও, বুঝতে পারলে সবাই? তাহলে আমি পরেরটাতে যাচ্ছি, এবার ল্যাঙ্গুয়েজ লার্নিং। এবার এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের প্রেক্ষিতে কীভাবে আমরা নতুন মডেলে ঢুকছি, তাত্ত্বিক ভিত্তিতে সেগুলোকে আমি আলোচনা করব, যেটা আমাদের এই প্যারাগজির পয়েন্ট অফ ভিউতে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো একটু জানাও, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্লিয়ার হলো? বেশ, এবার চলে আসি আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে যখন লার্নিং শব্দটা ব্যবহার করা হবে, লার্ন করা, তার মানে কি শেখা। এখানে কিন্তু কনসাসভাবে হয়, ফর্মাল প্রসেসের মাধ্যমে হয়। ইট ইউজুয়ালি অকার্স হোয়েন সামওয়ান লার্ন টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার আমরা একটু আগে পড়লাম অ্যাকুইজিশন কি, যখন কিনা ল্যাঙ্গুয়েজ 1কে পড়বে কেউ, অর্থাৎ যখন তার নিজের মাতৃভাষা সে শিখবে, তখন সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হবে। আর ল্যাঙ্গুয়েজ লার্নিং কখন হবে? যখন কেউ মূলত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখবে। ধরে নিচ্ছি আমরা ইংরেজি শেখার চেষ্টা করি, ঠিক আছে, আমরা বাংলা শিখি, তারপরে আমরা ইংরেজি শেখার চেষ্টা করি। এই যে আমরা ইংরেজি শিখি, এটাকে আমাদের কিন্তু একদম সচেতনভাবে শিখতে হয়। আমরা অটোমেটিক্যালি শিখি না, কারণ বাড়িতে তো এই ভাষায় কথা বলা হয় না, তো অটোমেটিক হয় না, বা অ্যাকুইজিশনের মধ্যে হয় না। এটা আমাকে সচেতনভাবে শিখতে হয়। যখনই কোনো কিছু সচেতনভাবে শিখতে হবে, তখনই সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং। এটা একটা ফর্মাল এনভায়রনমেন্ট থাকে, এখানে টিচার্সরা থাকেন, টেক্সট বুক রীতিমতো থাকে, একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট থাকে, যার প্রেক্ষিতে আমরা ঠিকঠাকভাবে বিষয়গুলোকে অ্যানালাইসিস করে শেখার চেষ্টা করি। কনসাস এফেক্ট এখানে থাকে। দ্য লার্নার অ্যাক্টিভলি ট্রাইজ টু আন্ডারস্ট্যান্ড গ্রামার, রুল, ভোক্যাবুলারি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার্স। বলেছে এখানে কনসাসলি লার্নাররা বোঝার চেষ্টা করে যে গ্রামার কিভাবে কাজ করছে, সিঙ্গুলার হলে কি হবে, প্লুরাল হলে কি হবে। তো কনসিয়াসলি বেসিক্যালি এখানে দেখার চেষ্টা করে, রুলসগুলোকে বোঝার চেষ্টা করে, ভোক্যাবুলারিগুলোকে বোঝার চেষ্টা করে, এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে, একটা সেন্টেন্স কিভাবে কাজ করছে, সেই স্ট্রাকচারিটিটাকে মেনটেন করে সেটাকে দেখার চেষ্টা করে। ঠিক আছে? তো বলছে দ্য ফোকাস অন হেভিলি অন রুলস অ্যান্ড কারেক্টনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তো এখানে যখন আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শিখি, তখন আমাদের সবসময় ফোকাস থাকে রুলস গুলোর ওপরে, কোন ধরনের নিয়মগুলোকে এখানে সেট আপ করা হয়েছে, রুলস অ্যান্ড কারেক্টনেস কতটা সেটা কারেক্টলি ইউজ হচ্ছে কি হচ্ছে না, সম্পূর্ণটা কিন্তু এর মাধ্যমেই নির্ধারিত হয়। তোর জন্যই বলেছে এটা ফোকাস করে বেসিক্যালি রুলসের ওপরে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং তাহলে কোন বিষয়ের ওপরে ফোকাস করে, রুলসের ওপরে, হ্যাঁ, কোন ধরনের রুলসকে খেয়াল করতে হবে, গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ এর ওপরে, এগুলো কিন্তু এখানে যুক্ত থাকে। ওকে, এটা হয়ে গেল ভাষার শিখন, যেটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ লার্নিং। এবার তাহলে যদি প্রশ্ন করি আমি, তোমরা তো মন দিয়ে ক্লাসটি করলে, এবার ধরে নাও আমি প্রশ্ন করলাম তোমাদের যে বলো তো আমরা ল্যাঙ্গুয়েজ 1 কোন প্রক্রিয়াতে শিখি,
সবাই লিখে জানাও তো, কমেন্ট সেকশনে লিখে জানাও সবাই, চ্যাট সেকশনে না, কমেন্ট সেকশনে লিখে জানাও যে আমরা যখন ল্যাঙ্গুয়েজ 1 শিখি, ল্যাঙ্গুয়েজ 1টা বেসিক্যালি আমরা কোন প্রক্রিয়াতে শিখি, অ্যাকুইজিশনের প্রক্রিয়ায় নাকি লার্নিংয়ের প্রক্রিয়ায়? লিখে জানাও দেখি সবাই, সবাই লিখে জানাও। অ্যাকুইজিশনের প্রক্রিয়ায় নাকি সেটা আমরা লার্নিংয়ের প্রক্রিয়া শিখি? একদম একদম একদম, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, অ্যাকুইজিশনের প্রক্রিয়া, তাই না? অ্যাকুইজিশনের প্রক্রিয়া আমরা এটা শিখি। তো তেমনভাবেই আমাদের মাথায় রাখতে হবে, যেমনটা আমরা বুঝলাম যে ল্যাঙ্গুয়েজ 1 অ্যাকুইজিশন প্রক্রিয়া হয়, তেমনি আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং যেটা আসবে সেটা কিন্তু আমাদের স্বাভাবিক ব্যাপার ল্যাঙ্গুয়েজ 2, অর্থাৎ যখন অতিরিক্ত একটা ভাষা আমরা শিখতে চাইছি তখন। ওকে, এবার দুটোকে পাশাপাশি একটু রেখে একটু বোঝার চেষ্টা করি। প্রসেসটা কি? এটা টোটালটাই, যেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এটা টোটালটাই হবে ন্যাচারাল প্রসেস, সাবকনসিয়াস প্রসেস, একদম ন্যাচারাল প্রসেস, প্রাকৃতিকগতভাবে এটা হয়ে থাকে, একদম সাবকনসিয়াসলি ন্যাচারালি এটা হয়ে থাকে, কোনো প্রকার কিন্তু পরন্তু নেই। আবার যখন ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কথা বলবো, এটা ফর্মাল হবে, কনসাস হবে, ফর্মালিটিকে মেনটেন করবে, কনসাস ওয়েতে হবে, এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং। এনভায়রনমেন্টের যদি কথা বলি আমরা, এনভায়রনমেন্ট হবে এখানে ইনফর্মাল, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইনফর্মাল, বাড়িতে হবে, বাড়িতে কোনো প্রকার ফর্মালিটিকে মেনটেন করে এখানে হবে না, নর্মালি যেমনটা আমরা বাড়িতে কমিউনিকেট করি ওভাবেই হবে, হোম বা সোসাইটিতে হবে। আর ল্যাঙ্গুয়েজ লার্নিং কী হবে? ফর্মাল হবে, স্কুল বা ক্লাসরুমে, ঠিক আছে তো, বা কলেজ থাকলে কলেজ রুমে, তো ডিফারেন্ট ডিফারেন্ট ম্যানারে কিন্তু হবে, ঠিক আছে? তো এটা আমরা মাথায় রাখবো। এরপরে থাকবে হচ্ছে গ্রামার। এখানে যেটা আমাদের অ্যাকুইজিশন থাকে, এখানে গ্রামারটা ইমপ্লিসিট আকারে থাকে, মানে পরোক্ষ, গ্রামারটাকে খুব একটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় না। যখন দেখবে তুমি ছোটোবেলায় কথা বলছো, তখন কি বাংলার ব্যাকরণ মেনে বা গ্রামার মেনে তুমি কথা বলা শুরু করেছিলে? নিশ্চয়ই নয়, অটোমেটিক্যালি সেটা অ্যাকুইজিশন প্রক্রিয়ায় সেটা আয়ত্তীকরণ হয়ে গেছে। তেমনভাবেই আমরা যদি দেখি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের পরবর্তীকালে যদি দেখি, এটা হচ্ছে এক্সপ্লিসিট, অর্থাৎ গ্রামারের যে রুলটা আছে সেখানে এখানে প্রত্যক্ষভাবে এখানে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? সরাসরি নিয়ম শেখানো হয়, একদম নিয়মকে দেখে দেখে সেই অনুসারে শেখানো হয় যে এটা এই নিয়ম, এটার এই নিয়ম, এটার এই নিয়ম, ঠিক আছে তো? যদি আমরা ল্যাঙ্গুয়েজের ধরন দেখি, ইউজুয়ালি এখানে মাদার টাং, আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মাদার টাং যেটা আমাদের থাকে, মাতৃভাষা যেটা থাকে সেটাকে শিখি। আর অন্যদিকে যদি আমরা অন্য ভিত্তিতে দেখি, তাহলে ইউজুয়ালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে এটা আমরা করি। এটার ফোকাস কি থাকবে? কমিউনিকেশন অ্যান্ড ফ্লুয়েন্সি, কতটা ফ্লুয়েন্টলি আমরা কথা বলছি, কতটা সঠিকভাবে কমিউনিকেট করছি, ল্যাঙ্গুয়েজ 1 শেখার ক্ষেত্রে এই বিষয়টার উপরে গুরুত্ব দেয়। আর ল্যাঙ্গুয়েজ 2 শেখার ক্ষেত্রে রুলস অ্যান্ড অ্যাকুরেসির ওপরে, তাহলে কিসের ওপরে? রুলসগুলোর ওপরে, এবং তার ভিত্তিতে যে অ্যাকুরেসিটা আছে সেটার ওপরে এটা কিন্তু নির্ভর করবে, সেটার ওপরেই এটাকে আমরা নির্ভর করতে দেখি। এবার বলেছে কি থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, আমরা ভাষাকে যদি আয়ত্তীকরণ করতে চাই তার কি কি তত্ত্বগুলো আসবে, কোন ধরনের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে আমরা ভাষা আয়ত্তীকরণকে শিখবো, খুবই 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 ইম্পর্টেন্ট। যার জন্যই তোমাদের বলেছিলাম যে এটাকে আমাদের প্রথমে বেসিকটাকে শিখে নেব, তারপরে আমরা কিন্তু তাত্ত্বিক জায়গাতে ঢুকবো, যেটা আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু ইম্পর্টেন্ট, বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। খুব মনোযোগ সহকারে দেখবে, সিটের এক্সামেও কিন্তু এই টপিকগুলো একদম বলতে পারো আমাদের এক্সামিনারদের একদম ফেভারিট টপিক, এগুলোর থেকে দেবেই। 4টে মোস্ট ইম্পর্টেন্ট সাইকোলজিস্টদের থিওরি আছে, সেগুলোকে মাথায় রাখতে হবে। যেমন প্রথম হচ্ছে নর্ম চমস্কির, যেটা আমরা পেয়ে যাচ্ছি ইনেটিস্ট বা নেটিভিস্ট থিওরি যেটা আছে। কি বলে? নর্ম চমস্কি স্ট্রংলি বিলিভ দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ ইনইট, অর্থাৎ ইনবর্ন, সহজাতভাবে আমরা ল্যাঙ্গুয়েজকে শেখার কৌশলকে নিয়ে জন্মাই। হি আর্গুড দ্যাট চিলড্রেন আর নট ব্ল্যাঙ্ক স্লেট, দে আর বর্ন উইথ এ বায়োলজিক্যাল ক্যাপাসিটি টু লার্ন ল্যাঙ্গুয়েজ। তিনি এখানে তর্ক করেন যে বাচ্চারা কখনোই, আমরা যখন বলি যে তারা একটা টাবুলা রাসা, একদম তারা একটা ফাঁকা স্লেটের মতো, তাদের যেভাবে আমরা শেখাবো সেইভাবেই তারা শিখবে, নর্ম চমস্কি কিন্তু এটা টোটালটাই অপোজ করেন। তিনি বলেন যে না, বাচ্চারা বা আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের কাছে একটা বায়োলজিক্যাল ক্যাপাসিটি থাকে কোনো কিছুকে শেখার, একটা সহজাত প্রক্রিয়া থাকে কোনো কিছুকে শেখার, তার মাধ্যমেই আমরা শিখন প্রক্রিয়াটাকে চালাতে পারি, তার মাধ্যমেই শিখন প্রক্রিয়াটা চলে।
তিনি কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন। তার কনসেপ্টটা কি খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবো আমরা। তিনি বলছেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা, অর্থাৎ LAD। এটা কি করে, এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কি করে? চমস্কি প্রপোজ করলেন দ্যাট এভরি হিউম্যান ব্রেইন হ্যাজ এ হাইপোথেটিক্যাল টুল অর মেকানিজম কল্ড LAD। তিনি বললেন যে প্রত্যেকটি হিউম্যান ব্রেইনের একটা হাইপোথেটিক্যাল টুল থাকে, মানে একটা কাল্পনিক বলতে পারো যন্ত্র থাকে বা সরঞ্জাম থাকে বা মেকানিজম থাকে, যার মাধ্যমে আমাদের কোনো একটা ভাষাকে শিখতে দ্রুততার সাথে সাহায্য করে। বলছে দ্য LAD কন্টেইন বেসিক গ্রামাটিক্যাল রুল শেয়ার বাই অল হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এখানে বলছে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এবার তোমরা কেউ এটাকে ভুলভাবে নিও না যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নম চমস্কি বলেছেন তার মানে কোনো একটা ডিভাইস হয়তো আমাদের গলার মধ্যে লাগিয়ে দেওয়া হয়, ওটা দিয়ে আমরা কথা বলি, এই ধরনের কিছু একটা অ্যাকুইজিশন ডিভাইসের কথা বলছেন না। এটা তিনি টোটালটাই, এই যে দেখো টার্মটাকে ইউজ করা হয়েছে হাইপোথেটিক্যাল টুল। তিনি বলেছেন যে একটা পরিকল্পনা, কাল্পনিক একটা জায়গা থাকে, একটা কাল্পনিক তিনি টুলের কথা বলেছেন বা সরঞ্জামের কথা বলেছেন, যার মাধ্যমে কি হয় বেসিক গ্রামাটিক্যাল রুলসগুলোকে, ঠিক আছে, হিউম্যান ল্যাঙ্গুয়েজগুলো, যে কোনো জায়গাতে যে কোনো পরিবেশে যে হিউম্যান ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হচ্ছে, যার কিনা বেসিক গ্রামাটিক্যাল রুলস থাকছে, সেইটাকে সহজেই আমরা ক্যাপচার করতে পারি বা সেটাকে সহজেই আমরা আয়ত্ত করতে পারি। তিনি প্রশ্ন করছেন যে তাহলে এটা আমরা এত সহজে কেন আয়ত্ত করতে পারি? কারণটা হচ্ছে আমাদের সবার মধ্যেই LAD বর্তমান, LAD অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বর্তমান। এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমেই এত সহজেই যে কোনো প্রকার পুরনো বা নতুন যে ভাষা আছে সেগুলোকে ইউজ করতে পারি বা সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। বলছে হোয়েন এ চাইল্ড হিয়ার ল্যাঙ্গুয়েজ, যখন একটি বাচ্চা কোনো একটা ভাষা শোনে, ইন দ্যার এনভায়রনমেন্ট দ্য LAD ইজ অ্যাক্টিভেটেড, বলেছে তখনই LAD অ্যাক্টিভেটেড হয়ে যায়, হেল্পস দেম কুইকলি ডিকোড দ্য রুল অফ দ্যাট স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। তাদের হেল্প করে দ্রুততার সাথে ডিকোড করতে যে ধরনের স্পেসিফিক ল্যাঙ্গুয়েজগুলো আছে বা যে ধরনের স্পেসিফিক ভাষা আছে, সেই ভাষাটাকে ডিকোড করে। এবার একটা থাকে এনকোড, আরেকটা পাবো আমরা ডিকোড। এবার এগুলোকে তোমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ মাথায় রাখবে এটা আমি ইংলিশ প্যাডাগজি পড়াচ্ছি। এবার ইংলিশ প্যাডাগজির মধ্যে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের ইংলিশেই কোশ্চেন থাকবে। কেউ যদি ভেবে থাকো যে স্যার এটা তো বাংলা ইংলিশ দুভাষাতেই নিশ্চয়ই আমাদের প্রশ্ন দেবে, না দেবে না। ইংলিশ প্যাডাগজির সম্পূর্ণ কোশ্চেন, 15টা কোশ্চেন যে পাবে সেটা সম্পূর্ণটাই ইংলিশে থাকবে। তো টার্মগুলোকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এনকোড আমি কি অর্থে বোঝালাম? যখন কিনা আমরা কোনো একটা বিষয় বলবো, যেমন আমি এই যে তোমাদেরকে বলবো, এই যে আমি ব্রেনের মধ্যে ভাবছি, তারপর বক্তব্যের মাধ্যমে প্রকাশ করছি, এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে এনকোডিং, ঠিক আছে। এবার ডিকোডিংটা কি? ডিকোডিং হচ্ছে তোমরা যখন এই আমার কথাটাকে শুনছো, ব্রেনে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোমাদের ব্রেনের মধ্যে ওটা প্রসেসিং হচ্ছে, তার ভিত্তিতে তোমরা কোনো একটা বক্তব্য রাখছো, এটা হচ্ছে ডিকোডিং। তো ওটাই বলেছে হোয়েন এ চাইল্ড হেয়ার ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার এনভায়রনমেন্ট, যখন একটি বাচ্চা মূলত একটি ল্যাঙ্গুয়েজকে শোনে তাদের এনভায়রনমেন্টে, দ্য LAD ইজ অ্যাক্টিভেটেড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অ্যাক্টিভেটেড হয়ে যায়, হেল্পিং দেম কুইকলি ডিকোড দ্য রুল অফ দ্যাট স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। স্পেসিফিক ল্যাঙ্গুয়েজটাকে দ্রুততার সাথে ডিকোড করতে এটা সহায়তা করে। এই ক্ষেত্রে আসে হচ্ছে ইউনিভার্সাল গ্রামার বা UG যেটাকে বলা হয়। চমস্কি বারবার বলেছেন স্টেটেড দ্যাট ডিসপাইট দ্য ডিফারেন্স বিটুইন ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, অল হিউম্যান ল্যাঙ্গুয়েজ শেয়ার এ ডিপ আন্ডারলাইং স্ট্রাকচার। তিনি বলেছেন যে যতই আমরা ভাগ করি না কেন, এটা বাংলা ভাষা, এটা ইংরেজি ভাষা, এটা হিন্দি ভাষা, এটা তামিল ভাষা, এটা তেলুগু ভাষা, এটা জাপানিজ ভাষা, যতই আমরা ভাগ করি না কেন, তাদের ভেতরে একটা কিন্তু স্ট্রাকচার রয়েছে যার মধ্যে মিল রয়েছে। ভাষা, এর জন্যই দ্রুততার সাথে ভাষা শেখাটা সম্ভব হয়। বলছে দ্য ব্রেন ইজ প্রি ওয়্যার্ড টু রেকগনাইজ দিস ইউনিভার্সাল রুলস লাইক কনসেপ্ট অফ নাউন, ভার্ব, ইটিসি। আমাদের ব্রেনের মধ্যে কিন্তু এই ধরনের বিষয়গুলো অলরেডি আগের থেকেই সেগুলো কি করা থাকে, ওয়্যার হয়ে থাকে, মানে সেগুলোকে সংযুক্ত আকারে থাকে, যার ফলে আমরা সহজেই রেকগনাইজ করতে পারি ইউনিভার্সাল রুলসগুলোকে, কনসেপ্টগুলোকে, সে নাউনের দিক থেকে হোক, ভার্বের দিক থেকে হোক, সমস্ত বিষয়গুলোকে আমরা কিন্তু ইউনিভার্সালি সেগুলোকে সক্ষমতার দিকে কিন্তু রাখতে পারি। তো এই কনসেপ্টটাকে কিন্তু মাথায় রাখবে, এই জায়গাটাকেই কিন্তু নম চমস্কি ইউনিভার্সাল গ্রামারের পয়েন্ট অফ ভিউতে দেখছেন। যাদের ইংলিশে একটু বুঝতে অসুবিধে হয় তারা এই যে বাংলায় লিখে দিয়েছি এটা একটু লিখে নেবে।
বা নোটটা সংগ্রহ করে নেবে। ওকে, নোটটা কোথায় দেবো আমি? নোটটা দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটা বললাম। আচ্ছা ভালো কথা, নোটটার ক্ষেত্রে 6টা কোড থাকবে, ঠিক আছে, যেটাকে দিয়ে, এটা পাসওয়ার্ড বলতে পারো, যেটাকে দিয়ে নোটটাকে তোমাকে ওপেন করতে হবে। তো প্রথম দুটো আমি দিয়ে রাখছি, প্রথম দুটো হচ্ছে 09, ওকে, তারপরে পরের দুটো ক্লাসের মাঝে দেবো, তারপরের দুটো আবার ক্লাসের মাঝে দেবো, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবে। তাহলে আমি কি পড়ালাম তোমাদের এখন? তাহলে এবার তোমাদের যদি প্রশ্ন করি, বলো তো এলএডির ফুল ফর্ম কি? সবাই নিচে লিখে জানাও তো, সবাই কমেন্ট সেকশনে লিখে জানাবে, চ্যাট সেকশনে নয়, কমেন্ট সেকশনে লিখে জানাবে, তাহলে সহজেই আমি সেগুলোকে পড়ে উঠতে পারবো। চ্যাট সেকশনে একের পর এক সেগুলো উঠে যায়, ফলে সেগুলোকে কিন্তু সেই মানে লক্ষ্য করা যায় না, দ্রুততার সাথে সেগুলো উঠে যায়, ঠিক আছে। আর কমেন্ট সেকশনে গেলে সেগুলো পাশে থাকে, সেই অনুসারে আমি দেখে নিতে পারি কে কোনটা অ্যান্সার দিলে। তো একটু সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার দাও, এলএডির ফুল ফর্মটা কি? এলএডির ফুল ফর্মটা কি? দেখ সবাই অ্যান্সার দাও দেখি, আমি দেখছি। এলএডির ফুল ফর্ম কি, বা এলইডি বলতে আমরা কি বুঝি, কি হবে? বেশ, একদম একদম। ওকে, সবাই প্রায় সঠিক অ্যান্সারই দিয়েছো। এলইডি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, নম চমস্কির তত্ত্ব। ওকে, এবার চলে আসি আমরা ভাইগর্সির তত্ত্বতে। ভাইগর্সকি কি বলছেন? সোসিও কালচারাল থিওরি নিয়ে এসেছেন ভাইগর্সকি। ওকে, লেভ ভাইগর্সকি। ভাইগর্সকি নিয়ে ডিটেলস ভিডিও আমি বানিয়েছিলাম, ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম ভাইগর্সকি নিয়ে। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক থাকবে, সেটাতে দেখতে পারো, নয়তো বা ওপরে দেখো আই বটনের ডান পাশে, ঠিক আছে, তোমার স্ক্রিনের ডান পাশে দেখবে আই বটন থাকবে, ওখানে ভাইগর্সির ডিটেলসে আমি ভিডিও বানিয়েছি, ওটাকে দেখে নিতে পারবে, ঠিক আছে। হয়তো বা ছবিটাও দেখতে পাচ্ছ, এটাকে একটু সবাই মনোযোগ সহকারে দেখে নেবে। ওকে, তাহলে এই থিওরিটাকে আরও বেটার বুঝতে পারবে। ওকে, হোয়াইল চমস্কি ফোকাসড অন বায়োলজি, যেখানে চমস্কি বায়োলজিতে ফোকাস করলেন, যে আমরা যখন জন্মগ্রহণ করি এলইডি ডিভাইস নিয়েই জন্মগ্রহণ করি চমস্কির মতে, ঠিক আছে, কিন্তু ভাইগর্সি ফোকাস করলেন সোসাইটি অ্যান্ড কালচারের উপরে। তাহলে কি পার্থক্য? যেখানে চমস্কি মূলত ফোকাস করলো বায়োলজির ওপরে, বায়োলজিক্যাল এসপেক্টের ওপরে, অন্যদিকে যদি আমরা দেখি ভাইগর্সি, তিনি আবার ফোকাস করলেন সোসাইটি অ্যান্ড কালচারের ওপরে। তিনি কিন্তু বায়োলজির ওপরে ফোকাস করলেন না, তাহলে তিনি কোথায় ফোকাস করলেন? কালচারের ওপরে, সোসাইটির ওপরে। হি বিলিভ দ্যাট চাইল্ড লার্ন ল্যাঙ্গুয়েজ থ্রু সোশ্যাল ইন্টারাকশন উইথ প্যারেন্টস, পিয়ার্স অ্যান্ড টিচার্স। তিনি মনে করেন যে বাচ্চারা যখন শেখে, তখন সেই জায়গাটাতে সেই ভাষায় শিক্ষায় শিক্ষিত হয়, সেটা সোশ্যাল ইন্টারাকশন দরকার, সমাজের যারা মানুষেরা যা তার আশেপাশে থাকে তাদের মাধ্যমে শেখে, হতে পারে তার বাবা মা, হতে পারে তার বন্ধু বান্ধবীরা, হতে পারে তার টিচাররা, এদের সাথে মিলেমিশে কিন্তু শেখে। কনসেপ্টটাকে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে ভাইগর্সি মূলত বলেছেন যে সোশ্যাল ইন্টারাকশনের কথা, অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়ার কথা। ল্যাঙ্গুয়েজ ডেভেলপ এন্টায়ারলি ফ্রম সোশ্যাল ইন্টারাকশন। তিনি বলেছেন যে টোটাল যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়ে থাকে, সেটা এন্টায়ারলি ডেভেলপ হয়ে থাকে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে, ফর কমিউনিকেশন পারপাস। একটা কমিউনিকেশনের উদ্দেশ্যকে সামনে রেখে, একটা কমিউনিকেশন যেন ঠিকঠাকভাবে হয় সেইটাকে মাথায় রেখে একটা সোশ্যাল ইন্টারাকশন, সামাজিকভাবে মেলবন্ধন এখানে হতে দেখি। লেটার দিস ল্যাঙ্গুয়েজ বিকাম ইন্টারনালাইজড অ্যাজ থট। এই ল্যাঙ্গুয়েজগুলোই পরবর্তীকালে বাচ্চাদের ভেতরে থট বা ভাবনা আকারে প্রকাশিত হয়। এর জন্যই আমরা পেয়ে যাচ্ছি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ ZPD। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের সিটেটের বা আমাদের আপার প্রাইমারি টেট বা জেড টেটের পয়েন্ট অফ ভিউতে। ZPD খুবই ইম্পর্টেন্ট। ZPD হচ্ছে একটা গ্যাপ বা ডিফারেন্স। এবার স্বাভাবিক ব্যাপার, ZPD নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি, একটু আগে তোমাদের বললাম যে উপরে আই বটনে নয়তো বা ডেসক্রিপশন বক্সের যে আমি তোমাদের প্লেলিস্ট করে দিয়েছি, সেখানে একটু দেখে নেবে। তো ZPD কি করে? ZPD হচ্ছে গ্যাপ এবং ডিফারেন্স বিটুইন দ্য হোয়াট এ চাইল্ড ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি। একজন বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি কি করতে পারতো, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি কি করার সক্ষমতা তার রয়েছে, ঠিক আছে তো, অ্যান্ড হোয়াট দে ক্যান অ্যাচিভ উইথ গাইডেন্স ফ্রম স্কিলড পার্টনার। অর্থাৎ ধরে নিচ্ছে একজন টিচার তাকে কি কতটা গাইড করতে পারবে, এই যে কি
তা সে করতে পারতো এবং গাইড কতটা করতে পারবে, এই যে তার মাঝের যে জায়গাটা যেখানে সে পারছে না, এই জায়গাটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, বলছে চাইল্ড ক্যান রিড বেসিক ওয়ার্ডস উইথ এ টিচার হেল্প, দে ক্যান রিড এ ফুল সেন্টেন্স। ঠিক আছে, যখন একটি বাচ্চা থাকবে, যখন সে একাই পড়বে, তখন সে হয়তো বেসিক ওয়ার্ডসগুলোকে পড়তে পারবে। ঠিক আছে, যেগুলো বেসিক রয়েছে, বেসিক ধরে নাও পড়াশোনা আছে, সেটাকে করতে পারবে। যখন কিনা সে তার টিচারের সাহায্য পাবে, যখন তার টিচার তাকে সাহায্য করবে, তখন কিন্তু সে একদম ফুল সেন্টেন্সের সমস্ত কিছু পড়ে উঠতে পারবে। বলছে দিস স্পেস বিটুইন দিস টু এবিলিটিস ইজ ZPD। এই যে দুটোর মধ্যেকার, যেখানে সে হয়তো বা পারতো আর টিচার তাকে সাহায্য করছে, এই যে মধ্যেকার যে জোনটা আছে, এটাকে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলে। এটাকে উদাহরণ সহযোগে আমি বুঝিয়ে দিয়েছি, তার জন্য সেপারেট ভিডিও বানিয়েছি। তো এই ভিডিওতে যেহেতু এখানে আমাদের প্যাডাগজিটাই মেন উদ্দেশ্য, সিডিপি নয়, মানে সিডিপির যে চাইল্ড ডেভেলপমেন্টটা ওটা আমি আলাদা ভিডিওতে করে দিয়েছি, তো ওটা কাইন্ডলি একটু দেখে নেবে, তাহলে এটা বেশ ক্ল্যারিটি পাবে। এর জন্যই আমি বলি ক্লাসের সাথে যুক্ত থাকো, যেগুলো পূর্বে পড়িয়েছি সেগুলোকেও দেখো, না হলে রিলেট করতে পারবে না। এরপরে রয়েছে মোর নলেজেবল আদার, অর্থাৎ MKO। এবার MKOর ভূমিকা কি? বলছে এনিওয়ান হু হ্যাজ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অর হায়ার এবিলিটি লেভেল দেন দ্য লার্নার, টিচার, প্যারেন্টস, ইভেন এ স্মার্টার পিয়ার। বলেছে যে কেউ মোর নলেজেবল আদার কাকে বলা হয়? মোর নলেজেবল আদার তাকেই বলা হয় এনিওয়ান হু হ্যাজ বেটার আন্ডারস্ট্যান্ডিং, যার বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে, যেই ব্যক্তির বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে, হায়ার এবিলিটি লেভেল আছে ওই লার্নারের থেকে। যেমন ধরে নিচ্ছি আমি তোমাদের টিচার, তোমরা আমার স্টুডেন্ট, তোমাদের থেকে একটু হলেও আমি একটু বেশি জানি, যার জন্য আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা পড়ছো, তোমরা ভিডিওকে ক্লিক করে এসে সেই জায়গাতে একটু স্টাডি করার চেষ্টা করছো। ঠিক, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাদের MKO, মানে মোর নলেজেবল আদার। তো এখানে ভাইগর্সি বলছেন যে এই যে ইন্টারাকশন, যখন বাচ্চাদের মধ্যে কোনো একটা কমিউনিকেট করি আমরা, যে এই যে ইন্টারাকশনটা হয়, এটার MKO এর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকে। MKOর ভূমিকা যদি ঠিকঠাকভাবে এস্টাবলিশ না হয়, তাহলে কখনোই কিন্তু একটি বিষয়কে বাচ্চাদের শেখানো সম্ভব নয় বা বাচ্চা শিখে উঠতে পারে না। ঠিক আছে, এরপরে থাকে হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং কি বলছে? দিস ইজ আ টেম্পোরারি সাপোর্ট গিভেন বাই দ্য MKO। বলেছে যখন একজন স্টুডেন্ট কিছু করতে পারছে না, তাকে টেম্পোরারি সাপোর্ট দিচ্ছে। যেমন আমি ধরে নিচ্ছি যে তুমি কোনো একটা ম্যাথ করতে পারছো না, এবার আমি তোমাকে ওই ম্যাথের বেসিক কিছু বুঝিয়ে দিলাম যে দেখো এটাকে এইভাবে করতে হবে, এবং তারপরে দেখা গেল যে তুমি তারপর সহজেই করতে পারছো। ফলে ওই যে আমি বেসিক ইনফরমেশন দিলাম, ওখান থেকে তারপর আমি সরে আসবো, আমি একদম পুরো ম্যাথ তোমাকে করিয়ে দেবো না, তাহলে তুমি কি শিখলে? তো এখানে স্ক্যাফোল্ডিং সেটাই। ঠিক আছে, তো স্ক্যাফোল্ডিং সেটাই, যেখানে কিনা স্টুডেন্টদের আমরা টিচারেরা সাহায্য করি, ততক্ষণ সাহায্য করব যতক্ষণ সে পারছে না। যখনই দেখবো সে ধীরে ধীরে এবার সে পারছে, এবার সে সমস্ত বিষয়গুলোকে সহজে করতে পারছে, তখন ওই সাহায্যটাকে ধীরে ধীরে আমরা সরিয়ে আনবো। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। বলছে টু হেল্প দ্য চাইল্ড রিচ দেয়ার গোল। বলেছে এটা বাচ্চাদের হেল্প করে তাদের যে গোলটা আছে, লক্ষ্যটা আছে, সেই লক্ষ্যকে পৌঁছতে। অ্যাজ দ্য চাইল্ড বিকেম মোর ক্যাপেবল দ্য স্ক্যাফোল্ডিং স্লোলি রিমুভড। তারপরে যখন দেখা যাবে বাচ্চাটি সমস্ত কিছু শিখে গেল, তারপর আস্তে আস্তে আমরা সেই যে সাপোর্টটা আছে, আমরা টিচারেরা যে সাপোর্টটা তাদেরকে দিচ্ছি, সেটাকে রিমুভ করে নেব, সরিয়ে নেব। এই যে প্রক্রিয়া, এটাকেই বলছে স্ক্যাফোল্ডিং। এরপরে আরেকটি আমরা পেয়ে যাই, যেটাকে বলে প্রাইভেট স্পেস বা প্রাইভেট স্পিচ। সরি ভুল উচ্চারণ করেছি, স্পেস নয়। তো স্পিচ বেসিক্যালি কি? প্রাইভেট স্পিচ বলতে বোঝায়, ভাইগটস্কি মূলত বলেছেন, নোটেড দ্যাট ইয়ং চিলড্রেন অফেন টক টু দেমসেলফ আউট লাউড ওয়াইল প্লেয়িং এ সলভিং এ পাজল। যখন কিনা বাচ্চারা যখন কোনো একটা পাজল বা কোনো একটা খেলছে বা কোনো একটা কিছু হয়তো বা নিজেরা তৈরি করছে, তখন না তারা নিজেরা কিছু কথা বলে, তারা নিজেরাই নিজেদের সাথে কথা বলে। বলছে হি কল্ড অ্যাজ প্রাইভেট স্পিচ, এগুলোকে তিনি বলেছেন প্রাইভেট স্পিচ, অ্যান্ড বিলিভ ইট এ ক্রুশিয়াল স্টেপ ইন সেলফ রেগুলেশন অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট। এবং এটাতে তিনি বিশ্বাস করেন যে প্রাইভেট স্পিচ আর কিছু নয়, এটা হচ্ছে খুবই ক্রুশিয়াল একটা স্টেপ ইন সেলফ রেগুলেশন, নিজেকে রেগুলেট করার জন্য।
ঠিক আছে, বাচ্চারা যখন নিজেকে রেগুলেট করে তার জন্য, এবং তাদের যে বৌদ্ধিক বিকাশটা আছে, বুদ্ধিগত মাত্রাটা আছে, সেটার যে বিকাশটা আছে, সেটার বিকাশের জন্য, কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য প্রাইভেট স্পিচ খুবই ইম্পর্টেন্ট। তো ভাইগটস্কি এখানে কিন্তু এই জায়গাটাকে আমাদের ধরিয়ে দিয়েছেন। তো মাথায় রাখবো আমরা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রাইভেট স্পিচ কতটা ইম্পর্টেন্ট, তো আমরা মাথায় রাখবো প্রাইভেট স্পিচ এতটাই ইম্পর্টেন্ট যে এখানে লার্নারদের সেলফ রেগুলেট করতে, আত্মনিয়ন্ত্রণ আনতে, নিজের প্রতি নিয়ন্ত্রণ আনতে, এবং তার সাথে সাথে তার বৌদ্ধিক বিকাশটাকে ঘটতে কিন্তু সহায়তা করে। অনেক সময় যখন বাচ্চারা আলাদাভাবে কথা বলে, তখন মানে একা একাই কথা বলছে, আমরা তখন ভাবি যে বাচ্চাটির কোনো প্রবলেম নেই তো, আমাদের বাচ্চাটির আবার কিছু হয়নি তো। তো অনেক সময় এটা ভাবি না, আমরা ভাবি, কিন্তু এটা নর্মাল বিষয়, সব বাচ্চাই এটা করে। এটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, যখন এই যে কথা বলছে, যেটা কিনা প্রকাশ পাচ্ছে, হ্যাঁ, স্পিচের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, যখন ধীরে ধীরে যখন বড় হবে, ঠিক আছে, এই যে যেটা বাইরে প্রকাশ পাচ্ছে এটা আর বাইরে প্রকাশ পাবে না, এটা শুধু ভেতরের মধ্যেই অন্তর্নিহিতভাবেই সেটা তখন সেই ধারণাটা ডেভেলপ হবে। ঠিক আছে, তো তো এই জায়গাটাকে বলি আমরা হচ্ছে এই জায়গাটাকে আমরা কি বলি, প্রাইভেট স্পিচ বলে থাকি। ওকে, ভাইগটস্কির এই তত্ত্বটাকে এই যে দেখো আমি এখানে বাংলাতে দিয়ে দিয়েছি। ওকে, এবার আসি পেঁয়াজের। পেঁয়াজে কি করেছেন, পেঁয়াজে মূলত নিয়ে এসেছেন কগনিটিভ থিওরি। পেঁয়াজে আরেক প্রকার থিওরি নিয়ে আসলেন, যেটার নাম হচ্ছে কগনিটিভ থিওরি। পেঁয়াজে বিলিভ করেন যে থট প্রসিড ল্যাঙ্গুয়েজ, আমাদের যে থট আছে, আমাদের যে ভাবনা আছে, সেটা ভাষায় পরিণত হয়। ঠিক আছে, ভাবনা থেকে ভাষা আসে। ওকে, অ্যাকর্ডিং টু হুইম এ চাইল্ড কগনিটিভ ডেভেলপমেন্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড মাস্ট কাম বিফোর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তিনি বিশ্বাস করেন যে একটি বাচ্চা তখনই ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবে যখন কিনা তার পৃথিবী সম্পর্কে ধারণা জন্মাবে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে পুরো ওয়ার্ল্ডকে ঠিকঠাকভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, তার ভিত্তিতেই তার মূলত ল্যাঙ্গুয়েজটাও ডেভেলপ হবে। এটা কে বিশ্বাস করেন, পেঁয়াজে এটাকে বিশ্বাস করেন। ঠিক আছে, তিনি কি বলছেন, থট প্রসিড ল্যাঙ্গুয়েজ, থট ল্যাঙ্গুয়েজকে প্রসিড করে বা নিয়ে যায়। কি কনসেপ্টটাকে যদি দেখি, কগনিশন ডিকটেটস ল্যাঙ্গুয়েজ। বলেছে এ চাইল্ড ক্যান নট ইউজ এ ওয়ার্ড মিনিংফুলি আনটিল দে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট বিহাইন্ড ইট। ওকে, বলছে একটি বাচ্চা তখন পর্যন্ত ইউজ করতে পারে না ওয়ার্ডকে মিনিংফুলি যতক্ষণ না সে তার কনসেপ্টটাকে, তার পেছনে যে কনসেপ্টটা কাজ করছে সেই কনসেপ্টটাকে বুঝতে পারছে। এক্সাম্পল হিসাবে যেমন ধরে নাও, একটি বাচ্চা মাস্ট ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ পাস্ট, ইয়েস্টারডে, before they can correctly use the past tense of a verb. Language is simply a way to express what the child already knows cognitively. বলেছে এখানে এখানে আমরা পেঁয়াজের যুক্তি দেখছি, সেটাতে বলা হচ্ছে যে একজন লার্নার যতক্ষণ না অতীত বা গতকালে কি হলো, ঠিক আছে, তো এই জায়গাটাকে যতক্ষণ সে বুঝতে পারবে না, এই ধারণাটা, এই বোধগম্যতা বা বুদ্ধিটা যতক্ষণ না তার কাজ করবে যে হ্যাঁ অতীতে, এই যে পাস্ট বললে অতীতকে বোঝাচ্ছে, ইয়েস্টারডে বললে গতকালকে বোঝাচ্ছে, এই যে জায়গাটা, এটা যতক্ষণ না তার ডেভেলপ হবে ততক্ষণ সে এই ইয়েস্টারডে, পাস্ট এগুলো শব্দকে নিয়ে ভাষাকে গঠন করে তোমাকে বোঝাতে পারবে না। এর জন্যই তিনি বলছেন আগে ভাবনা, আগে থটটা ক্লিয়ার হয়, তারপরে ল্যাঙ্গুয়েজে আসে। এটা পেঁয়াজে বলছেন যে আগে থটটা ক্লিয়ার হয়, তার ভিত্তিতে ল্যাঙ্গুয়েজ বা ভাষা সেটাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, তিনি একটা আরেকটি টার্ম ইউজ করেন পেঁয়াজে, সেটা হচ্ছে ইগোসেন্ট্রিক স্পিচ, আত্মকেন্দ্রিক ভাষা। একটু আগে আমরা প্রাইভেট স্পিচ পড়লাম না ভাইগটস্কির মতে, ওই একই রকম। ইগোসেন্ট্রিক স্পিচ কি বলে, পেঁয়াজে অবজার্ভ করেছেন এ ভেরি ইয়ং চিলড্রেন অ্যারাউন্ড ধরে নিচ্ছি এজ অফ 2 to 6 অফেন টক উইদাউট ক্যারিং ইফ এনিওয়ান ইজ লিসেনিং অর আন্ডারস্ট্যান্ডিং দেম। তো এখানে কিছু বাচ্চা থাকে যারা কিনা কন্টিনিউয়াসলি কথা বলে, হতে পারে সেটা 2 থেকে 6 বছর বয়সের মধ্যে, এটা আমরা দেখতে পারি। ঠিক আছে, এবার বলছে দে সি দ্য ওয়ার্ল্ড অনলি ফ্রম দেয়ার ওন পার্সপেক্টিভ। তারা তাদের এই পৃথিবীটাকে তারা দেখছে মূলত তাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউতে দেখছে। পেঁয়াজে কল দিস ইগোসেন্ট্রিক স্পিচ, পেঁয়াজে এটাকে আত্মকেন্দ্রিক ভাষা বলছেন, ইগোসেন্ট্রিক স্পিচ বলছেন এটাকে। ঠিক আছে, মাথায় রাখবে এখানে কিন্তু পেঁয়াজের সাথে ভাইগটস্কির পার্থক্য। ভাইগটস্কি এখানে কিন্তু এই সেলফ টক অ্যাজ এ ইউজফুল প্রাইভেট স্পিচ হিসেবে দেখেছেন, যেখানে পেঁয়াজে কিন্তু এটা ইগোসেন্ট্রিক স্পিচটাকে খুব একটা বেশি গুরুত্ব দেননি। মাথায় রাখবে পরীক্ষা যদি আসে যে ইগোসেন্ট্রিক স্পিচকে কে গুরুত্ব দিয়েছেন, তো সেটা হয়ে যাবে কিন্তু ভাইগটস্কি।
ওকে, পেঁয়াজে কিন্তু ইগোসেন্ট্রিক স্পিচকে কিন্তু গুরুত্ব দেননি, তিনি ইগোসেন্ট্রিক স্পিচকে প্রায়োরিটি দেননি। তো এটাকে খুব ভালোভাবে মাথা রাখবে। হোয়াইল পেঁয়াজে স ইট অ্যাজ এ সাইন অফ কগনেটিভ ইম্যাচুরিটি। তো এখানে পেঁয়াজে মূলত এটাকে দেখেছেন যে বৌদ্ধিকভাবে যখন ইম্যাচুরিটি হয়, মানে যে বৃদ্ধিটা আছে বা বলতে পারো বিকাশটা আছে, সেটা যখন ঠিকঠাকভাবে ম্যাচিওর হয় না, তখন এই ধরনের ইগোসেন্ট্রিক স্পিচ হয়। এটাকেই আবার অন্যদিকে ভাইগটস্কি বলছেন যে না, এটাই ঠিকঠাকভাবে ম্যাচিওর হওয়ারই তো সময়। যখন ঠিকঠাকভাবে থটগুলো ম্যাচিওর হচ্ছে তখনই তো লার্নাররা এইভাবে কথা বলে। এই জায়গাটাই কিন্তু পার্থক্য রয়েছে। ওকে, এরপরে আমরা পেঁয়াজের আরেকটি ধারণা পেয়ে যাই, যেটাকে বলে অ্যাসিমুলেশন অ্যান্ড অ্যাকোমেন্ডেশন। চাইল্ড ডেভেলপ ল্যাঙ্গুয়েজ, তিনি বলছেন যে বাচ্চারা ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করে বাই অ্যাসিমুলেটিং নিউ ওয়ার্ড ইনটু দেয়ার এক্সিস্টিং মেন্টাল স্কিমা। তাদের যে স্কিমা আছে সেই স্কিমার ভিত্তিতে, এবার এটাও আমি ডিটেলসে পড়িয়েছি, পেঁয়াজের তত্ত্বকেও আমি ডিটেলসে পড়িয়েছি। আমি তোমাদের আই বটন দিয়ে দেবো, ওই আই বটনে টাচ করে এটাকে দেখে নেবে। পেঁয়াজের তত্ত্বকেও কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছি। সেখানে আমি বারবার বলেছি, পেঁয়াজের তত্ত্বের মধ্যেও কিন্তু আমি বারবার বলেছি যে এখানে স্কিমার ভিত্তিতে কাজ করে, স্কিমার ভিত্তিতে। ঠিক আছে, তো পেঁয়াজ স্কিমা হচ্ছে আমাদের জ্ঞান, যেই সম্পর্কে আমরা জ্ঞানকে আহরণ করি, ওটাকে অ্যাজ এ স্কিমা হিসাবে কিন্তু ধরা হয়। তো স্বাভাবিক ব্যাপার, যখন একজন বাচ্চা যখন ভাষাগুলোকে শেখে, সেখানেও স্কিমা কাজ করে। এবার এই যে ভাষাটা শিখছে, এখানে পেঁয়াজে বলছে চিলড্রেন ডেভেলপ ল্যাঙ্গুয়েজ, চিলড্রেনরা ভাষাকে বিকাশ করে বাই অ্যাসিমিলেটিং নিউ ওয়ার্ড, নতুন নতুন ওয়ার্ডকে যুক্ত করে ইনটু দেয়ার এক্সিস্টিং মেন্টাল স্কিমা, তাদের যে এক্সিস্টিং মেন্টাল স্কিমাটা আছে তার সাথে নতুন নতুন শব্দকে যুক্ত করে সেখানে শেখে। অ্যান্ড অ্যাকোমেন্ডেটিং চেঞ্জিং দেয়ার স্কিমা হোয়েন দে এনকাউন্টার নিউ কনফ্লিক্ট ইনফরমেশন, যখন তারা নতুন নতুন ওই ভাষা সম্পর্কে নতুন নতুন ইনফরমেশন পাচ্ছে, তারপর তারা কিন্তু তাদের যে বলতে পারি যে ইনফরমেশনটা আছে সেটাকে কিন্তু কি করছে, পরিবর্তন করে নিচ্ছে। এটা আমি ডিটেলসে বুঝিয়েছি কিন্তু। ওকে, তো দেখে নেবে, তাহলে এটা আরও বেশি বুঝতে পারবে। এবার স্টিফেন ক্রাশনের পয়েন্টটাকে পড়বো। আচ্ছা, তোমাদের আমি 6টা কোট দেবো বলেছিলাম, তার মধ্যে 2টো তো দিয়ে দিয়েছি, এবার পরের 2টো লিখে নাও, 8-6। ওকে, তারপরের 2টো আবার পরে দিচ্ছি। ওকে, এরপরে দেখো স্টিফেন ক্রাশন আবার কি বললেন। স্টিফেন ক্রাশন বললেন তার মনিটর মডেল বা 5 হাইপোথিসিস মডেলে তিনি দেখালেন যে ভাষা কিভাবে শেখানো হয়। ইংরেজি ভাষা যদি আমরা শেখাতে চাই বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কিভাবে হয় সেটাকে তিনি দেখাচ্ছেন। স্টিফেন ক্রাশন থিওরি স্পেসিফিক্যালি অ্যাবাউট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ এই যে তত্ত্বটা, এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, তোমার ওই ইংলিশের প্যাডাগজির ভিত্তিতে কাজে লাগবে। যারা তোমরা ইংলিশের প্যাডাগজি পড়ছো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশটাকে সিলেক্ট করে নিয়েছো, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তো মাথায় রাখবে, স্টিফেন ক্রাশনের প্রেক্ষিতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের যে কোশ্চেনগুলো আসবে, ওখানে দেখবে স্টিফেন ক্রাশনের জায়গা থাকবেই থাকবে। বলেছে হি প্রপোজ 5 হাইলি ইনফ্লুয়েন্সিয়াল হাইপোথিসিস, তিনি মূলত 5টে খুবই ইনফ্লুয়েন্সিয়াল, খুবই গুরুত্বপূর্ণ হাইপোথিসিসের কথা বলেছেন, যেটা আমাদের সিটেটে প্রচুর আসে। স্বাভাবিক ব্যাপার, আমাদের আপার প্রাইমারি টেটে বা যে টেটেও কিন্তু চলে আসবে। এবার দেখো 5টে হাইপোথিসিস কিভাবে কাজ করছে, এক এক করে আসি আমরা। প্রথমত তিনি বলছেন দ্য অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, আয়ত্তীকরণ শিখন প্রকল্প। অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস বা আয়ত্তীকরণ শিখন প্রকল্প, এখানে তিনি কি বলছেন, ক্রাশন ক্লিয়ারলি সেপারেট অ্যাকুইজিশন ফ্রম লার্নিং। বলেছে তিনি অ্যাকুইজিশনকে লার্নিং থেকে একদম সরিয়ে কথা বলেছেন। অ্যাকুইজিশন একটু আগে পড়লাম, যেটা আমাদের অবচেতনভাবে হয়, সচেতনভাবে হয় না, অবচেতনভাবে হয়, সাবকনসিয়াসনেস ওয়েতে হয় বা ন্যাচারালি যেটা হয়। আর লার্নিং হচ্ছে যেটা কিনা কনসিয়াসলি হয়, ফর্মাল রুলস তার থাকে। আর যেটা লার্নিং করি আমরা, ওটা কিন্তু আমাদের কনসিয়াসলি হয় এবং তার কিন্তু আবার একদম প্রপার রুল থাকে, নিজের নির্দিষ্ট রুল থাকে। হি আর্গিউ দ্যাট অ্যাকুইজিশন ইজ এ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান এফেক্টিভ দ্যান লার্নিং। বলেছি অ্যাকুইজিশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, লার্নিংয়ের থেকেও অ্যাকুইজিশন খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা মাথায় রাখবো, পরীক্ষা আসতে পারে। তাহলে এটা কি মাথায় রাখবো, লার্নিংয়ের থেকেও অ্যাকুইজিশন খুব ইম্পর্টেন্ট। বলছে ফ্লুয়েন্সি ইজ ইন আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কামস ফ্রম অ্যাকুইরিং ইট, নট ফ্রম মেমোরাইজিং এ গ্রামার রুলস। বলেছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন আমরা ফ্লুয়েন্সি মানে ফ্লুয়েন্টলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারবো,
তখনই এটা সম্ভব হবে যখন কিনা আমরা ওটাকে ঠিকঠাকভাবে অ্যাকোয়ার করতে পারবো। নাকি ওই গ্রামারের সূত্রগুলোকে মুখস্থ করে নিলাম, একদম ঝরঝরে মুখস্থ করে নিলাম এবং ভাবলাম যে আমার গ্রামারের সূত্র মুখস্থ, তার মানে এখন সমস্ত কিছু আমি পারবো। এটা নেহাতি ভুল ধারণা, ঠিক আছে? তো তো ওর জন্য বলেছে অ্যাকুইজিশন, এটা টোটালটাই নির্ভর করবে মূলত গ্রামার রুলগুলোকে যখন আমরা মেমোরাইজ না করে অ্যাকুইজিশনটাকে বেশি করে প্রায়োরিটি দেবো সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে। ওর জন্য বলেছেন দ্য অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, এটাকেই তিনি নাম দিয়েছেন। তারপরে তিনি আরেকটা নাম দিয়েছেন যেটাকে বলা হয় দ্য মনিটর হাইপোথিসিস। তিনি কি বলেছেন? হোয়াট ইজ দ্য ইউজ অফ ফর্মাল গ্রামার রুল উই লার্ন, Krashen says monitor or editor, when we speak or write in a second language, our subconscious system produce the sentence and our conscious learn system check for a grammatical error before we say it and about loud. এটাকে বলা হয় মনিটর। তিনি কি বলছেন? তিনি বলছেন যখন আমরা কোনো একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলি, ধরে নিচ্ছি আমি ইংলিশে কথা বলছি, আমার সাবকনসিয়াস মাইন্ড এটাতে আমি ফ্লুয়েন্টলি বলার ক্ষমতাকে নিয়ে আসছি। আমি ফ্লুয়েন্টলি মূলত যে বাক্যগুলোকে ইউজ করব বা যে শব্দগুলোকে কেন্দ্র করে আমি বাক্যগুলোকে ব্যবহার করব, যে সেন্টেন্সগুলোকে ব্যবহার করব, সেটাতে আমি ফ্লুয়েন্টলি সেই সেন্টেন্সগুলোকে ব্যবহার করছি। এবং আমার যে কনসাস মাইন্ড আছে, মানে যেটা সচেতন ব্রেইন, আমার ওই সচেতন ব্রেইন দেখবে আচ্ছা এই বাক্যগুলোর মধ্যে আমি কিছু ভুল কিছু শব্দ যুক্ত করিনি তো, বা গ্রামাটিক্যালি এরর কিছু আমি যুক্ত করিনি তো। এই যে জায়গাটা, এই যে মনিটর করা, এটাকে তিনি বলছেন মনিটর হাইপোথিসিস। বুঝতে পারছি আমরা? এটাকে আমরা বলছি মনিটর হাইপোথিসিস। এটাকে কি বলেছেন? টু ইউজ দ্য মনিটর উই নিড টাইম, ফোকাস অর ফর্ম দ্য নলেজ অফ দ্য রুল। বলেছে যদি আমরা এই যে মনিটরকে ইউজ করতে চাই তাহলে আমাদের কি দরকার? টাইম দরকার, ফোকাস দরকার, ঠিক আছে, এবং নলেজ দরকার। কি সম্পর্কে? রুলসগুলো সম্পর্কে। যে ধরনের রুলসগুলো নিয়ে আমরা এটাকে নিয়ে যাচ্ছি সেই রুলসগুলো সম্পর্কে আমাদের নলেজ দরকার, যে এই রুল রয়েছে বা এই ধরনের নিয়ম রয়েছে, এই নিয়ম মাফিক এভাবে কাজ করছে। বুঝতে পারছি? বেশ। তারপরে আসবে হচ্ছে দ্য ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, স্বাভাবিক ক্রম প্রকল্প। কি বলছেন? যে লার্নার অ্যাকোয়ার দ্য রুল অফ এ ল্যাঙ্গুয়েজ ইন এ প্রিডিক্টেবল ন্যাচারাল অর্ডার। বলেছে লার্নার যখন অ্যাকোয়ার করে রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজকে, ল্যাঙ্গুয়েজের যে রুলগুলো আছে বা ভাষাগুলো আছে বা নিয়মগুলো আছে, ইন এ প্রিডিক্টেবল ন্যাচারাল অর্ডার, একটা প্রিডিক্টেবল ম্যানারে এবং ন্যাচারাল অর্ডারে, ঠিক আছে? ফর এক্সাম্পল, ইন ইংলিশ লার্নার ন্যাচারালি অ্যাকোয়ার্স আইএনজি ফ্রম প্লেইং, গোয়িং। Before they acquire third person singular is the place she goes, বলছে this order cannot be changed by formal teaching. তো বেসিক্যালি এই যে আইএনজি এর ব্যবহার, এটা প্রায় অটোমেটিক্যালি যখন আমরা ইংলিশ ব্যবহার করি তখন ন্যাচারাল অর্ডারই এই ধরনের আইএনজির ব্যবহার, এসের ব্যবহার, এগুলো শিখতে থাকি আমরা। হয়তো বা আমাদের বন্ধু বা কোনো টিচারকে বলতে শুনলাম এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। তো ওটাই এখানে বলা হচ্ছে। বলছে দ্য ইনপুট হাইপোথিসিস। এরপরে আরেকটি হাইপোথিসিস আছে যেটা ইনপুট হাইপোথিসিস বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ ক্রাশেনের থিওরি। কি বলেছেন? দিস ইজ পারহ্যাপ ক্রাশেনস মোস্ট ফেমাস কনসেপ্ট। বলেছে এটা ক্রাশেনের যদি আমরা বলি মোস্ট ফেমাস কনসেপ্টগুলো, তার মধ্যে একটা। হাউ ডু উই অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ? বাই রিসিভিং কম্প্রিহেন্সিবল ইনপুট। আমরা কিভাবে একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করব, তার একটা কম্প্রিহেন্সিবল ইনপুট রয়েছে, একটা বোধগম্যতার ইনপুট রয়েছে। কি বলি? এই রুলটাকে একটু ফলো করো, পরীক্ষায় পাবি, এখান থেকে একটা কোশ্চেন পাবি। উই অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ when we are exposed to messages that are just slightly about our current level of understanding. ঠিক আছে? তো বলেছে আমরা তখনই অ্যাকোয়ার করি ল্যাঙ্গুয়েজটাকে যখন আমাদের একটা মেসেজকে বুঝতে হবে যেটা কিনা আমরা যে এখন কারেন্ট লেভেলে যতটুকু বুঝি তার থেকে এক ধাপ এগিয়ে রয়েছে। ঠিক আছে? যেমন এটাকে বলা হয়, ফর্মুলা হচ্ছে I+1। আই অর্থে বোঝাচ্ছে দ্য লার্নার কারেন্ট ল্যাঙ্গুয়েজ লেভেল। তোমার বর্তমানের কারেন্ট যে ল্যাঙ্গুয়েজ লেভেলটা আছে ওটাকে আই দিয়ে ডিনোট করা হয়, আর +1 দিয়ে ডিনোট করা হয় কোনটা? ল্যাঙ্গুয়েজ ইনপুট দ্যাট ইজ ওয়ান স্টেপ বিয়ন্ড দেয়ার কারেন্ট লেভেল। অর্থাৎ কারেন্ট লেভেলের থেকে এমন একটা ল্যাঙ্গুয়েজ ইনপুট যেটা কিনা তোমার কারেন্ট লেভেলের যে যতটুকু জানা আছে তার থেকে একটু হলেও বেশি তোমাকে জানতে সহায়তা করবে।
if the input is too hard, they would not understand. It is too easy, but they would not learn anything new. বলছে যদি ইনপুটটা বেশি পরিমাণে হার্ড হয়, আমি যেই ভাষাটা শেখাচ্ছি ওই ভাষার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর বাইরে গিয়ে আমি আগেই তোমাকে অ্যাডভান্স লেভেলের কিছু শিখিয়ে দিলাম, অতিরিক্ত পরিমাণে কিছু শিখিয়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে না। আবার যদি এমন কিছু শেখাই যেটা কিনা যেই লেভেলটা তোমার, যেই ভাষাটা বোঝার লেভেল আছে এখন, যে বয়সটা রয়েছে বা যেই ধরনের বোধগম্যতার বয়স যেটা রয়েছে, সেই জায়গাটা থেকে যদি আমি নিচে ভাষায় কথা বলি, তাহলে তুমি কিছুই শিখবে না। তোমার মনে হবে কি হলো, ক্লাসে কি হলো। কিন্তু তোমার যতটুকু জানা আছে তার থেকে যদি একটু আমি বাড়িয়ে একটু অ্যাডভান্স লেভেলের একটু ভালো কিছু তোমাকে শেখাই, তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে হ্যাঁ যাক, আজকে নতুন কিছু শিখলাম। এইটাকেই বলা হচ্ছে দ্য ইনপুট হাইপোথিসিস বা I+1। ওকে, আরেকটি হাইপোথিসিস পাওয়া যায় যেটাকে বলা হয় দ্য এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। এবার এই এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস কি? ইমোশন প্লে এ ম্যাসিভ রোল ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। বলা হচ্ছে আমাদের ইমোশনগুলো, ঠিক আছে তো, আমাদের যে ইমোশন আছে, আমাদের যে আবেগ আছে, এই আবেগটা কিন্তু একটা ম্যাসিভ রোল প্লে করে। আমাদের যে আবেগগুলো থাকে, এই আবেগগুলো কিন্তু আমাদের একটা ম্যাসিভ রোল প্লে করে কোনো একটা বিষয়কে ভালোভাবে যদি আমরা বুঝতে যাই, ঠিক আছে। তোর জন্য বলেছে দ্য এফেক্টিভ ফিল্টার ইজ লাইক এ ইমাজিনারি ওয়াল ইন লার্নার্স ব্রেন। বলেছে যে এফেক্টিভ ফিল্টারটা বলতে পারো এক প্রকার আমাদের ইমাজিনারি ওয়াল, আমাদের লার্নারের যে ব্রেইন আছে সেই ব্রেনের মধ্যে। এটার মধ্যে আবার কতগুলো পয়েন্ট আছে মাথায় রাখবো। একটা থেকে হাই এফেক্টিভ ফিল্টার আর একটা থেকে লো এফেক্টিভ ফিল্টার। হাই এফেক্টিভ ফিল্টার, ইফ স্টুডেন্ট ইজ anxious, stress or lacks of motivation, the filter goes up. যদি ধরে নাও স্টুডেন্টটি খুব স্ট্রেসে আছে, খুব চাপে আছে, তার মধ্যে মোটিভেশন নেই, যেমন তোমাদের মধ্যে অনেকেরই মোটিভেশন নেই এখন আপার প্রাইমারি পড়ার। ভাবছো কবে পরীক্ষা হবে, এটা ভাবছো না যে যখন পরীক্ষা হবে তখন আমি পাশ করে উঠতে পারবো তো, তখন আমি সিলেবাস কমপ্লিট করতে পারবো তো, ঠিক আছে তো। তো সেই জায়গাটা তোমরা ভাবছো না, তোমরা ভাবছো কবে পরীক্ষা হবে তারপরে পড়া শুরু করবো। তার মানে এখন তোমরা মোটিভেশন তোমার মধ্যে নেই, তার মানে তোমাদের এখানে হাই এফেক্টিভ ফিল্টার কাজ করছে। দ্য ফিল্টার গোস আপ, তখন ফিল্টার আপ থাকে, তখন ফিল্টারটা আপ থাকে, তোমাকে পড়তে দেয় না, আপ থাকে, ব্লক করে দেয় কম্প্রিহেন্সিবল ইনপুটগুলোকে, রিচিং দ্য এলএডি। যে এলএডি বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসে যে ধরনের ধরে নাও কম্প্রিহেন্সিবল বা বোধগম্য ইনপুট থাকা উচিত ছিল, মানে এই যে আমি যে পড়াচ্ছি এটাকে তোমার সহজেই নেওয়ার উচিত ছিল, কিন্তু তোমার ওই যে একটা যে খামখেয়ালি বলো বা ধরে নাও মোটিভেশন নেই, যার ফলে এই পড়ানোটা তোমার কাছে পৌঁছচ্ছে না, যার ফলে কোনো প্রকার অ্যাকুইজিশন হয় না, কোনো প্রকার তুমি শিখতে পারো না। এটাকে বলা হাই এফেক্টিভ ফিল্টার। লো এফেক্টিভ ফিল্টার কি? ইফ স্টুডেন্ট ইজ রিল্যাক্সড, যদি স্টুডেন্ট রিল্যাক্স থাকে, শান্ত মাথার থাকে, ও সমস্ত কিছুকে দেখছে যে আচ্ছা কোথায় কি হচ্ছে, সরকার কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে, সম্ভাবনা কতটা, সেই হিসাবে সে স্লো পেজের মাধ্যমে পড়াশোনাটাকে কন্টিনিউ রেখেছে, যখন কিনা পরীক্ষায় ডেট দিয়ে দেবে তখন যেন তার একদম এমন না হয়ে যায় যে যেখানে সেখানে জাস্ট অ্যাডমিশন নিয়ে নিল এবং পড়া শুরু করে দিল এবং ভাবলো যে এবার আমি কোয়ালিফাই করে যাব, এটা যেন না হয়। সে রিল্যাক্স ম্যানারে একদম মোটিভেটেড আছে যে না আমাকে চাকরি পেতেই হবে এবং কনফিডেন্ট রয়েছে, তখন ফিল্টারটা কিন্তু যে ফিল্টারটা থাকে ওটা কিন্তু ডাউন থাকে এবং ল্যাঙ্গুয়েজ ইনপুট ফ্লো করে ইজিলি। যা যা তাকে শেখানো হবে, যা যা বোঝানো হবে, যারা যারা ওই ধরনের স্টুডেন্টরা তোমরা ক্লাসে আছো, তারা কিন্তু সহজেই আমার কথাগুলোকে আয়ত্ত করে নিচ্ছ, লিডিং টু সাকসেসফুল অ্যাকুইজিশন, যার ফলে তোমরা কিন্তু সহজে বুঝতেও পারছো। টিচার মাস্ট ক্রিয়েট এ স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট। এবার টিচারকে সবসময় লার্নারদেরকে মোটিভেট করে স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্টটাকে তৈরি করতে হবে, যেন কিনা তারা স্ট্রেসে না থাকে, কোনো প্রকার স্ট্রেস যেন তাদেরকে টাচ করতে না পারে। এই জায়গাটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি বা এই জায়গাটা ঠিকঠাকভাবে সম্ভব হয়, তাহলে লার্নারদের লার্নিং খুব সহজভাবে সাবলীলভাবে সেটা কিন্তু করতে পারবে, ঠিক আছে। এরপরে কোশ্চেন্সগুলো আছে, এটা আমি তোমাদের আজকে কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার, তাই তো, আমি তোমাদের বৃহস্পতিবারে এই যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করাবো। প্রায় ধরে নাও 50 থেকে 60টা কোশ্চেন এসে আমি সলভ করাবো। তোমরা এটা বাড়িতে পড়ো, নোটটা আমি তোমাদের দিয়ে দেবো, বাংলা ইংলিশ দুভাষাতেই আছে, যেন কিনা তোমরা পড়তেটা পারো। তো নোটটাকে আমি দিয়ে দেবো গ্রুপে, তোমাদের ধরে নাও আমি রাত্রের মধ্যে আপলোড করে দিচ্ছি, এখন তো সন্ধেবেলা, তো আমি রাত্রের মধ্যেই তোমাদেরকে এটা আপলোড করে দিচ্ছি। আপলোড করার সাথে সাথে এটাকে পড়ে নাও,
তারপরে বুধবার পড়ে নাও, তারপরে বৃহস্পতিবারে তোমাদের আমি ফাইনালি আরেকটি ক্লাস করাচ্ছি যেখানে আমি তোমাদের টোটাল কোশ্চেনগুলোকে সলভ করাবো। বুঝতে পারলে? যা বললাম বুঝতে পারলে সবাই? একটু রেসপন্স দেবে, আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, লাইক করে দেবে। ওকে, লাইক করে দেবে সবাই। করে দিয়েছো সবাই লাইক? জানাও তো। আর ক্লাসটি এমনি ভালো লাগলো তো? একটু সবাই লিখে জানাও তো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি সবার ভালো লাগলো তো? বুঝতে পারলে বিষয়টা? বেশ, সবাই বুঝতে পেরেছে তাই তো? ওকে, বেশ। আবারও বলছি, আমাদের ক্লাস কিন্তু এখন রেগুলার চলবে। ক্লাস কিন্তু এখন রেগুলার চলবে, মানে ফ্রি ক্লাসের কথা বলছি। যেহেতু জে টেট সামনে আছে, এবার আমি চাইছি তোমাদের জে টেটটাতে একদম তোমাদের সাকসেসফুলি যেন তোমাদের করাতে পারি। তোমরাও চেষ্টা করবে এই ক্লাসেসগুলোকে যুক্ত থাকার। এখন প্যাডাগজি করাচ্ছি, কদিন পরে ধরে নাও আমি যেহেতু সোশ্যাল স্টাডিটাকে আমরা এখানে করাবো, সোশ্যাল স্টাডিসেরও বিষয়গুলোকে নিয়ে আসবো। তো সবাই 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 এই ক্লাসেসগুলোকে যুক্ত থেকো। ওকে, তো আমি এবার তোমাদের পাসওয়ার্ডটার মূলত প্রথম যে আছে, প্রথম 4টে তো দিয়ে দিয়েছি, পরের দুটোকে লিখে নাও। সেটা হয়ে যাচ্ছে 71 পরের দুটো। এবার এই টোটালটাকে দিয়ে পিডিএফটাকে খুলে নেবে। ওকে, পিডিএফটা আমি দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। আমাদের যে দেখবে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনের একদম ফার্স্ট দেখো, ফার্স্ট লিঙ্কে দেখো 3টে গ্রুপের লিঙ্ক আছে, ABC নামে। যে কোনো একটাতে যুক্ত হয়ে যাও, যে কোনো একটাতে যুক্ত হয়ে যাও। ওখানেই দেখবে রাত্রিবেলা সুন্দরভাবে সাজানো পিডিএফ নোটটি পেয়ে যাবে। এই পিডিএফ নোটটি, এই যে ক্লাসটা আমি করালাম, এটার প্রেক্ষিতে আমি কিন্তু তোমাদের মোটামুটিভাবে বৃহস্পতিবার আমি কিন্তু এটা নিয়ে তোমাদের কোশ্চেন সলভ করাবো, পরীক্ষা নেব। ঠিক আছে তো? লাইভ ক্লাসে এসে এই যে এইভাবে ক্লাস করিয়ে পরীক্ষা নেব, কোশ্চেন সলভ করাবো, দেখবো যে কার কতটা পড়লে কিনা। এই যতটুকু পড়ালাম এতটুকু থেকেই থাকবে। ঠিক আছে তো? সবাই ওই দিন থাকবে তো? বৃহস্পতিবার সন্ধ্যের দিকেই করাবো ভেবেছি, সন্ধ্যে ধরে নাও 7টার নাগাদ। ঠিক আছে, সবাই থাকবে তো? একটু আমাকে লিখে জানাও, সবাই বৃহস্পতিবার সন্ধ্যে 7টার দিকে থাকবে তো? একটু লিখে জানাও। বেশ, ঠিক আছে। তাহলে তাহলে আজকে এই পর্যন্তই রইলো, তাহলে নেক্সট দিন আবার ক্লাসেসগুলো হচ্ছে। আর বাংলা ইংলিশ দুভাষাতেই পাবে, নোটের মধ্যে থেকে যাবে। ওকে, বেশ, রাখছি তাহলে। এটাকে কিন্তু ভালোভাবে পড়ো, আবারও বলছি ভালোভাবে পড়ো এটাকে। রাখছি, হ্যাঁ।